রাত প্রায় একটা। নিজের জামাকাপড় গুছিয়ে ব্যাগে ভরলাম। এ বাড়ি ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সৎ মা আর বাবা পারিবারিক ঋণের ভার বইতে না পেরে এলাকার মেম্বারের নেশাগ্রস্ত ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। দুদিন আগেই পালিয়ে এসেছি। বিয়ের আগে রাতে তো কেউ ঘুমায় না, সবাই জেগে থাকে। তখন কি আর পালানো যেত? প্রথমে বাস স্ট্যান্ডে যাই, সেখান থেকে ঢাকার বাস ধরি। ঢাকায় আমার বন্ধু প্রিয়ার বাড়ি। আগেই ওর সঙ্গে কথা বলা ছিল। ও আমার জন্য সব ব্যবস্থা করে রেখেছে। 6 ঘন্টার মধ্যেই ঢাকায় পৌঁছে যায়। প্রিয়া বাস স্ট্যান্ডে গাড়ি পাঠিয়েছে, সেখান থেকে 1 ঘন্টার মধ্যেই ওদের বাড়িতে পৌঁছায়। বাড়ির সামনে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য থমকে যায়। এটা বাড়ি না প্রাসাদ? বিশাল গেটের সামনে বড় করে লেখা শালিক কুঞ্জ। এত বড় বাড়িতে থাকতে ওদের ভয় করে না? আমার কাছে তো এসব বাড়ি দিনে সুন্দর লাগে, কিন্তু রাতে কেন জানি ভূতের মনে হয়। ভেতরে ঢুকতেই দেখি প্রিয়া আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ওকে জড়িয়ে ধরে বলে উঠি, ওমা, বড়লোকেরা এত সকালে ঘুম থেকে উঠতে পারে নাকি? তুই এত সকালে শুধু আমার জন্য দাঁড়িয়ে আছিস? প্রিয়া হেসে বলে, না রে, প্রেমিক পালিয়ে আসবে বলেছিল, তাই না ঘুমিয়ে 7 সকালে দাঁড়িয়ে আছি তার অপেক্ষায়। আজকাল প্রেমিকরাও বাড়ি ছেড়ে পালায় নাকি? বাহ, তোর প্রেমিককে তো অস্কার দেওয়া উচিত। যাই হোক, এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? বাড়ির ভেতরে আসতে বলবি। ভেতরে আয় অনুজা। তোর রুম রেডি, আগে ফ্রেশ হয়ে নে, তারপর খেয়ে একটু বিশ্রাম নিস। না রে, আগে ঘুমাবো, ভীষণ ক্লান্ত লাগছে। ঠিক আছে বলে প্রিয়া আমাকে রুমে পৌঁছে দিয়ে চলে যায়। রুমটা একবার ভালো করে দেখি, সত্যি সুন্দর। বেলকনিতে গিয়ে দাঁড়াতেই মনটা আরও ভালো হয়ে যায়। চারপাশের দৃশ্যটা মনোরম। হঠাৎ চোখ পড়ে পাশের রুমের বেলকনিতে, যেটা আমার রুমের ঠিক পাশেই। তবে এসব ভাবনা তোয়াক্কা না করে কখন যে বিছানায় এসে গভীর ঘুমে তলিয়ে যায় তা নিজেও বুঝিনি। ঘুম ভাঙতেই দেখি ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। আমি চমকে উঠে বসি। এমা, এত দেরি করে তো কখনো ঘুম থেকে উঠিনি, তাও আবার আজ প্রথম দিন এই বাড়িতে। দ্রুত তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামি। নিচে কয়েকজন সার্ভেন্ট কাজ করছিল। একজনকে জিজ্ঞেস করতেই সে জানায়, এই মুহূর্তে প্রিয়া ম্যাডাম সারা বাড়িতে আর কেউ নেই। আমাকে বসতে বলে খাবার দেওয়ার কথা জানায়। না, এখন খাবো না, আমি প্রিয়ার কাছে যাব। ওর রুমটা কোথায় জানালে উপকার হতো। লোকটি আমাকে প্রিয়ার রুম পর্যন্ত নিয়ে যায়, কিন্তু দরজার সামনে এসেই ফিরে আসতে হয়। ভেতরে থেকে লক করা। হয়তো ঘুমাচ্ছে। ভেতরে আর বিরক্ত করিনি। নিজের রুমে ফিরে বসে বাড়ির কথা ভাবতে থাকি। এখন এখানে কি হচ্ছে কে জানে। সেই নেশাখোর নরখাদকটা কি আমাকে খুঁজছে, নাকি নেশা করে কোথাও পড়ে আছে। তার নাম নাফিদ ইলমাস, এলাকার ছাত্রলীগের সভাপতি। তার বাবা শেখ আসগর ইলমাস নামকরা মেম্বার। লোকমুখে শোনা যায় 16 বছর বয়সে নাভিদ নাকি তার নিজের মাকেই মেরে ফেলেছিল। 1 সপ্তাহ হাসপাতালে থেকে সেই মহিলা মারা যান। একটা মানুষ কতটা ভয়ঙ্কর হলে নিজের মাকেও হত্যা করতে পারে। তার বাবা ছেলে সব অপরাধ আড়াল করে রেখেছে। মেম্বার সাহেবের কাছে আমার বাবার অনেক টাকা পাওনা। একদিন সকালে কলেজে যাওয়ার সময় দেখি রিফাত তার বাবাকে নিয়ে আমাদের বাড়িতে হাজির। রিফাত বাবাকে হুমকি দিতে এসেই আমাকে দেখে ফেলল। আমি বেরোতে চাইলেই সে সামনে এসে দাঁড়ালো। গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো তার, এই মেয়ে, কোথায় পালাচ্ছ? আমি পাত্তা না দিয়ে নিজের রুমে যেতে চাইলেও সে হঠাৎ আমার হাত চেপে ধরে বলল, ডাক দিয়েছি, শুনতে পাওনি? আমি শান্ত গলায় জবাব দেই, ক্ষমা করবেন, আমি কান একটু কম শুনি, তাই আপনার ডাক শুনতে পাইনি। ভাবছিলাম এবার নিশ্চয় গালে চড় বসাবে, কিন্তু সে উল্টো মুচকি হেসে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? আমার নাম অনুজা শেখ। চমৎকার নাম। যাও, নিজের রুমে যাও। লোকগুলো চলে যেতেই বাবা আর সৎ মা আমার রুমে আসে, সঙ্গে সৎ বোন ওয়াসফিয়া নেহা। সোজা ঝাপটা বলে দেয়, তোমার বিয়ে আমরা মেম্বারের ছেলের সঙ্গে ঠিক করেছি। ওরাই প্রস্তাব দিয়েছে। সব শুনে বুঝে যায় এত ষড়যত্নে ওদের হাত আছে।
নিজেদের ঝামেলা মেটাতেই আমাকে বলে দিতে চায়। আমি মানতে রাজি হইনি। যতই চাপ দিক, মাথার ভেতরে একটাই কথা ঘুরছিল, যতই যাই হোক একটা নরখাদককে বিয়ে করা যায় না। বিয়ের রাতেই যদি আমাকেও মেরে ফেলে, অথচ সত্যিটাও এটাও। নাভিদ দেখতে ভয়ঙ্কর রকম সুদর্শন, উজ্জ্বল শ্যামবর্ণ সুঠাম দেহ, চওড়া কাঁধ আর মাতাল করা চোখ। যদি সে এমন অমানুষ না হতো, হয়তো এই বিয়েতে আমি আপত্তি করতাম না। এসব ভাবনার মাঝেই কখন যে প্রিয়া রুমে ঢুকে পড়েছে খেয়ালই করিনি। কী রে, বাড়ির কথা মনে পড়ছে নাকি? না আচ্ছা, এই বাড়িটায় এত ফাঁকা কেন? সবাই কোথায়? প্রিয়া একটু থেমে একটা বাঁকা হাসি দিয়ে বলল, কারণ এখানে জীবিত মানুষের থেকে মৃতদের সংখ্যা বেশি। অনুজা প্রিয়ার কথায় ভ্রু কুঁচকে তাকাতেই সে হেসে বলল, ভয় নেই, মজা করছি। আসলে আমার মা বাবা মালয়েশিয়া গেছে অনেক দিনের সফরে। আর আমার বড় ভাই সে আজকাল কালকের মধ্যে বাড়ি ফিরবে। ব্যবসার কাজে সিঙ্গাপুর গিয়েছিল, তাই বাড়িটা এখন এতটা ফাঁকা লাগছে। এত বড় বাড়িতে একা থাকতে তোর ভয় করে না? ধুর, বোকা নাকি, ভয় কিসের? শোন, আমি কাল সকালে ভার্সিটি যাব। তুই নিজের খাওয়া দাওয়া আর সব কিছুর দিকে খেয়াল রাখবি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, হয়তো তুই এমন জীবনযাত্রা অভ্যস্ত বলেই এত বড় বাড়িতেও ভয় লাগে না, তাই না? এখন তোকেও অভ্যস্ত হতে হবে। আমার কথা বাদ দে। নাভিদের ঝামেলাটা শেষ হয়ে গেলেই আমি নিজের মতো করেই কিছু একটা ব্যবস্থা করে নেব। অনুজা ভাবতে শুরু করলো, নাফিদ তো নেশাগ্রস্ত, হয়তো তার কথা এখন আর তার মনে নেই। কিন্তু সব অনিশ্চয়তায় যেমন ঝুঁকি নয়, তেমনি সব ধারণাও সবসময় সত্যিও হয় না। অনুজা তো তার বাড়ির অবস্থা জানি না তার বাড়ির সবাইকে নাফিদ অমাত ঘরে আটকে রেখেছে। নাভিদের ধারণায় এ পালিয়ে যাওয়ার পেছনে এদেরই হাত আছে, কারণ নিজের মেয়েকে বাঁচাতে বাবা মা যে কোনো কিছুই করতেই পারে। নাভিদ পকেট থেকে পিস্তলটা বের করে লোড দিল, তারপর বলল, এই যে হবু শ্বশুর আব্বা আর আম্মাজান, আপনারা নিজেকে খুব চালাক মনে করেন, তাই না? আমি আপনাদের অসম্মান করতে চাই না, আর এটাও চাই না আপনাদের মান ইজ্জত নষ্ট হোক। তাই ভালো হোক, দেরি না করে সত্যিটা বলে দেন, আপনারা আপনাদের মেয়েকে কোথায় লুকিয়েছেন? এই কথা শুনে অনুজার সৎমা তাচ্ছিল হাসি হেসে বলে ওঠে, আরে, এই মেয়ে যে চুলকানি মেখে পালাবে আমরা কি করে জানবো? বরং আমি তো খুশি হয়েছিলাম একটা আপদ বিদায় হয়েছে ভেবে। নাফিদের চোখ মুহূর্তে অন্ধকার হয়ে যায়। মুখ সামলে কথা বলুন, আমি অনুজাকে ভালোবাসি। আর একটা বাজে কথা বললে এখানেই সবাইকে জীবন্ত কবর দেব। আমার আর মনে রাখবেন, পরে যদি জানতে পারি এই ঘটনার পেছনে আপনাদের হাত আছে, তাহলে আমার চেয়ে ভয়ঙ্কর মানুষের কেউ হবে না, সাবধান। বলে সে অনুজার সৎ বোনকে জোর করে নিজের সঙ্গে নিয়ে যায়। মেয়েটার বয়স সবে 17, নাম নেহা। আমাদের মেয়েকে নিয়ে যেতেই নেহার মায়ের আজাহারি শুরু হয়ে গেল। তার হাত পা বাঁধা, তবুও সে মিনতি করে বললেন, দয়া করে আমার মেয়েটাকে নিয়ে যেও না, ওর কোনো ক্ষতি করো না, দয়া করে। নাভিদ ঠান্ডা গলায় বলে, অনুজা, আপনার মেয়ে না হয়েও এতদিন আপনি তার সাথে যা করেছেন, তার মা বেঁচে থাকলেও হয়তো সে কষ্টই মারা যেত। আর সেই কষ্টের একটু স্বাদ আপনিও নিন। বলে নেহাকে সে পাশের রুমে আটকে রাখলো। চাইলে নেহা সম্মান নষ্ট করতে পারত, কিন্তু তার মন প্রাণ জুড়ে তখন শুধু একজনই, অনুজা। পুরো চট্টগ্রাম শহর তন্ন তন্ন করে অনুজাকে খোঁজা হচ্ছে, কিছু কোথাও তাকে পাওয়া যাচ্ছে না, কারণ বোরকা আর নিকাবে সে হাতিয়ার বানিয়ে পালিয়েছে। এই বেশি সে পালিয়েছে। রাতের অন্ধকারে কেউ তাকে চিনতে পারেনি। রুমের ভিতরে নাফিদ রাগের বশ সবকিছু ভাঙে চুরে নষ্ট করে। রাগে তার শরীর কাঁপছে, সে নিজের চুল নিজেই মুঠিতে চেপে ধরে বলল, না জুজা, তুমি এমন করতে পারো না। আমি সত্যি তোমাকে ভালোবাসি, তোমার জন্য সব ছাড়তে রাজি আমি। টাকা নেশায় কিছুই চাই না, ফিরে এসো। আমার ভালোবাসা দেখানোর সুযোগটুকু দিল না। তুমি মদের বোতল ভাঙতে গিয়েও তার হাত কেটে যায়, রক্ত ঝরতে থাকে। সেই রক্তমাখা হাত নিয়ে সে পুরো রাত কাটিয়ে দেয়। রক্ত ঝরে মরবে সে, তবুও অনুজাকে তার যে করি হোক লাগবে।
অন্তত হাতের এই ক্ষত অনুজার স্পর্শে ঠিক করার জন্য অনুজাকেই চাই তার। সকাল সকাল এই শালিক কুঞ্জে ঘুম ভাঙে অনুজার। রুম থেকে দেখলো প্রিয়ার ভাইয়ের ঘর সার্ভেন্টরা পরিষ্কার করছে। মুহূর্তে কুবুদ্ধি চেপে বসলো মাথায়। মনে মনে শুধালো, সুযোগ যখন পেয়েছি একবার দেখে আসি নবাবজাদাদের ঘর কেমন হয় বলে সে ধীরে ধীরে ঘরে ঢোকে। অনুজাকে দেখা মাত্রই কাজের মেয়েদের মতো একজন বলে উঠল, ম্যাম আপনি এই ঘরে? ম্যাম আপনাকেই বলছি। এই আপনি কোনো ম্যাম ট্যাম না, আমাকে অনুজা বলে ডাকবে। তোমরা এমনিতেও আমার চেয়ে বড়। যাই হোক, ঘরটা একটু দেখতে এসেছি, কিন্তু এত পরিষ্কার কেন করছে? আমি তো দেখতে পাচ্ছি সবই পরিষ্কার। পরিষ্কার তো করতেই হবে। ছোট সাহেব খুব রাগী। এক ফোঁটা ধুলো চোখে পড়লে চাকরি যাবে আমাদের। স্যারের ধুলোতে অ্যালার্জি আছে, নোংরামি একদম অপছন্দ। ও তাহলে সে কি খুব শয়তান? রাগলে মাথায় দুটো শিং বের হয় নাকি? সার্ভেন্টরা কোনো উত্তর না দিয়ে তাড়াতাড়ি বলল, আমরা নিচে যাচ্ছি, কাজ শেষ। ঠিক আছে, আমি একটু পরে আসি। এই কথা শুনে তারা ভয়ে চোখে অনুজার দিকে তাকায়। এভাবে তাকাচ্ছ কেন? ময়লা করব না, কথা দিচ্ছি। আর কিছু না বলে তারা চলে যায়। অনুজা বেলকনিতে যায়। সেখান থেকে পুরো এলাকা আরও সুন্দর লাগে। ইস, যদি সারা জীবন এমন একটা বেলকনিতেই কাটানো যেত। কিন্তু তার কপালে কি এসব লেখা আছে? অজান্তেই নাভিদকে নিয়ে কল্পনায় ডুবে যায় সে। নাভিদ বাড়িটাও এমনই। সে বাড়ির বউ হলে হয়তো আজও সে বেলকনিতে বসে এই দৃশ্য উপভোগ করত। ধুর, কী সব ভাবছি আমি। নিজে হেসে ওঠে সে। শীতকাল সকালে রোদ নরম হাতে অনুজাকে ছুঁয়ে দিচ্ছে। রোদে গা গরম হতে হতে কখন যে বেলকনির দোলনায় ঘুমিয়ে পড়ল সে নিজেও জানে না। আজ প্রিয়াও আসেনি। সকাল সকাল বিশ্ববিদ্যালয়ে চলে গেছে। সার্ভেন্টরা ভেবেছে অনুজা নিজের ঘরেই আছে। ঘড়ির কাঁটা যখন ঠিক একটা হয়েছে, হঠাৎ করে কেউ একজন ঢোকো। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় বসতে তার চোখ পড়ে বেলকনিতে ঘুমিয়ে থাকা সেই ঘুমন্ত রূপকথার ওপর। ঘরে একজন মানুষ এসেছে, কিন্তু অনুজার কোনো হুঁশ নেই। দোলনায় সে গভীর ঘুম দিচ্ছে, যেন 10 বছরে জমে থাকা ঘুম। লোকটা ভ্রু কুঁচকে একবার অনুজার দিকে তাকায়, তারপর কি যেন ভাবে, আর ধীরে ধীরে নিজের শার্টের বোতাম খুলতে শুরু করে। অনুজার সামনে দাঁড়ানো লোকটি শার্ট খুলেই শাওয়ার নিতে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর শাওয়ার থেকে সাদা তোয়ালে পরা অবস্থায় বের হয়। তখনই লোকটি ডাকে রুমে কাজের মেয়ে আসে। লোকটি তাকে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কে এটা? মেয়েটিও অনুজার দিকে একবার তাকালো, ঘাবড়ে বলল, উনি প্রিয়া ম্যামের বান্ধবী। তাহলে আমার রুমে কি করছে? আসলে আমরা যখন আপনার রুমটা পরিষ্কার করছিলাম তখন তা দেখার জন্য সে এসেছিল। বলেছিল একটু পরেই চলে যাবে। স্যার, আমরা বুঝতে পারিনি যে তিনি এখানেই ঘুমিয়ে পড়বেন। সরি স্যার। আর আমরাও ভাবতে পারিনি আপনি হঠাৎ না জানিয়ে চলে আসবেন। হোয়াট? আমি এখানে না থাকলেও যে কেউ আমার রুমে এসে পড়বে নাকি? এটা কি পাবলিক সম্পত্তি? লোকটির এক ধমকে চুপসে যায় মেয়েটি। হঠাৎ সেই পেছনে ফিরে দেখলো ঘুমন্ত অতিথির ঘুম তার চিৎকারে ভেঙে গেছে। অনুজা বিরক্তি নিয়ে চোখ মেলতেই লোকটিকে দেখে চিৎকার করে উঠে বলল, আপনি কে? এমআরসি জামা কাপড় নেই নাকি? কী সব পরে আছেন? এই যে মেয়ে, একে একটা জামা দাও তো। তুমি জানো আমি কে? এসব কি বলছো? তাও আবার আমার বাড়িতে আর আমার রুমে অবস্থিত থেকে। আপনার রুম মানে? হঠাৎ পাশ থেকে মেয়েটি বলল, ম্যাম উনি হলেন আমাদের ছোট স্যার, মিস্টার পিতুল রিজওয়ান। কথাটি কানে যেতেও অনুযায়ী স্পর্শ হতভম্ব হয়ে যায়। মুহূর্তের মধ্যে লজ্জা আর ভয়ে এক অদ্ভুত মিশ্রণ তাকে আসন্ন করে ফেলে। কোনো কথা বলার শক্তি তার থাকে না। একদমে সে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে, দৌড়ে নিজের কক্ষে আশ্রয় নেয়। অনুসারে এমন আস্কিমক প্রস্থান দেখে পিতুল বিস্ময়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখে স্বপ্নের ছায়া। মনে মনে ভাবে, এই মেয়েটার কি সত্যি কোনো সমস্যা আছে? অন্তত একবার ক্ষমা চাইতেও পারতো। তা না করে বাচ্চাদের মতো এমনভাবে পালিয়ে গেল কেন?
ওদিকে অনুজার ভয়ে তাড়াহুড়ো করে নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। বুকের ভেতর ধক ধক করা হৃদয় সামলাতে সামলাতে সে নিঃশব্দে প্রার্থনা করে ওঠে, আল্লাহ, তুমি যদি আমাকে রক্ষা না করতে এই সুদর্শন রাক্ষসটা বুঝি আমাকে গিলেই ফেলতো। বিকেলের আলো তখন ধীরে ধীরে বাড়িটাকে ছুঁয়ে পড়েছে। বাগানের গাছগুলো বিকেলের হালকা হাওয়ায় দুলছে, পাতার ফাঁক গলে রোদের টুকরো টুকরো আলো বারান্দার মেঝেতে পড়ে আছে। ঠিক সেই সময় প্রিয়া বাড়ি ফিরে আসে। দরজার কাছেই ভাইয়ের সঙ্গে তার দেখা হয়ে যায়। অনেকদিন পর ভাইয়াকে সামনে পেয়ে প্রিয়া মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ভাইয়া। পিতুল রিজওয়ান তাকিয়ে হালকা মাথা নাড়ায়। ভাইয়া, আমার এক বান্ধবী এসেছে, এখানেই থাকবে কিছুদিন। দাঁড়াও, ওকে ডেকে আনি, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেই। পিতুল বিরক্তির সঙ্গে কথাটা কেটে দেয়, দরকার নেই, দেখেছি তাকে, ওর কি কোনো ভদ্রতা নেই, ক্ষমা চাইতেও শেখেনি, এসব ম্যানাসহীন মানুষের সাথে বন্ধুত্ব করা হয় তা না। এক একদমে কথাগুলো বলে সে মুখ ফিরিয়ে নেয়। প্রিয়া বিস্মিত হয়ে তাকায়, মানে আমি তো কিছুই বুঝতে পারলাম না। উফ, কিছু না, ভালো লাগছে না, একটু বিশ্রাম নেব। আচ্ছা থাকো, আমি পরে এসে কথা বলবো। এই বলে প্রিয়া ঘরের ভেতরে চলে যায়। আর পিতুল ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে যায়। এই বারান্দাটা তার খুব প্রিয়, নিঃশব্দ, একান্ত, নিজের মতো করে ভাবার জায়গা। কিন্তু আজ অকারণ বিরক্তি তার মনে। কোথা থেকে যেন এক অচেনা মেয়ে এসে তার শান্ত জায়গাটাকে অগোছালো করে দিয়েছে। এই ভাবনাটা তাকে জড়িয়ে বেড়াচ্ছে, এই ভাবনার তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। মেয়েটির গায়ে যদি ভাইরাস থাকে তখন। এই নিয়ে 3বার জায়গাটা সে ক্লিক করেছে, তবুও কেমন একটা লাগছে। ঠিক তখনই পাশের বারান্দা থেকে খিলখিল হাসির শব্দে ভেসে আসে। প্রীতুল চোখ তুলে তাকায়, দেখে প্রিয়ার বান্ধবী অনুজা বাইরের দিকে পাথর ছুঁড়ে আসছে, একেবারে বাচ্চাদের মতো নির্ভর ভঙ্গিতে। হঠাৎ তার চোখ পড়ে পাথরগুলোর দিকে, মুহূর্তেই তার মুখের ভাব বদলে যায়। বিস্ময় আর রাগ একসঙ্গে জমে ওঠে চোখে। এই তুমি কি পাগল? এই দিকে আসো, আসো বলছি এখনই। তার কণ্ঠে ধমকে তীক্ষ্ণতা স্পষ্ট। বিকেলের শান্ত পরিবেশে আওয়াজ যেন হঠাৎ করে সে টেনে দেয়। পিতুলের তীক্ষ্ণ কণ্ঠে অনুজা ভয়ে কেঁপে ওঠে। তবুও সে জানে এটি তার নিজের বাড়ি নয়। এই বাড়িতে যতদিন আশ্রয়ে আছে ততদিন সবার কথা মেনে চলাই তার কর্তব্য। এক মুহূর্তেও দেরি না করে সে ধীর পায়ে পিতুলের ঘরের ভেতরে ঢুকে পড়ে। পিতুল রিজওয়ান ভুকুসকে তার দিকে তাকায়, এখানে এসো, তোমার মাথায় কোনো সমস্যা আছে নাকি? অনুজা কিছুটা সাহস সঞ্চয় করে বলে, আমি কি এমন করেছি? সবাইকে আপনার মতো করেই ভাবতে হবে। শেষ কথাটা সে প্রায় ফিসফিস করে বলে, কি বললে? অনুজা তড়িঘড়ি সংশোধন করে নেয়, না, আমি বলতে চেয়েছি আমার মাথায় কোনো সমস্যা নেই। পিতুলের দৃষ্টি তার হাতে আটকে যায়। হাতে কি এগুলো? অনুজা হাত খুলে দেখায়, এগুলো এগুলো তো পাথর। ভেবেছিলাম আপনি বুঝি আমার সঙ্গে খেলবেন, তাই ডেকেছেন। পিতুল বিস্ময়ে তাকিয়ে থাকে। তুমি এগুলো কোথায় পেলে? আপনার ঘরে তো ছিল। তার কথায় পিতুলের কণ্ঠ কঠিন হয়ে ওঠে। সাহস কিভাবে হয় আমার জিনিস হাতে নেওয়া? চুরিও করো? জাস্ট ওয়াও! ওকে তো কথা বলার সব ভদ্রতা নেই, এখন দেখা যাচ্ছে চোরও সাথে। অনুজার চোখ বড় হয়ে যায়, এই পাথর নেওয়ার জন্য এত কিছু? আমি বাড়ি গেলে থেকেও সুন্দর পাথর এনে দেব। আমাদের বাড়ির পাশে তো এমন পাথরের অভাব নেই। চট্টগ্রাম গিয়েছেন কখনো? পাথরের অভাব নেই আমাদের। তার কণ্ঠে সরলতা, অথচ কথার ভেতর অনিচ্ছাকৃত খোঁচা। পিতুল কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে, রাগ আর বিস্ময়ে মাঝখানে দাঁড়িয়ে। পিতুলের কণ্ঠ হঠাৎ কঠিন হয়ে যায়, চুপ করো, জানো এগুলোর দাম কত? সবকিছু বিদেশ থেকে আনা। অনুজা চোখ গেল তার। ওহ, বুঝি আপনার টাকা খুব আধিক্য ছিল, আমি তো জানতাম না বড়লোকেরা পাথর কিনেও টাকা খরচ করে। পিতুল বিরক্তিতে দাঁত চেপে ধরে, বাড়াবাড়ি করছো, এমন চললে এ বাড়িতে এক মুহূর্ত থাকতে পারবে না। শুধু প্রিয়ার বান্ধবী বলেই এখনো সহ্য করেছি। অনুজা কণ্ঠ নরম হয়ে আছে, দুঃখিত ভাইয়া। পিতুল ভ্রু কুঁচকে তাকায়, ভাইয়া বলছো কেন? আমি কারো ভাই নয়।
অন্তত পক্ষে চোরের তো কখনোই না। অনুজা তাড়াতাড়ি বলে ওঠে, দয়া করে আজেবাজে কথা বলবেন না, পাথরগুলো বাগানেই ফেলেছি, কাল সকালে এনে দেব। পিতল ক্লান্তির সঙ্গে হাত ছুড়ে দেয়। উফ, বেরিয়ে যাও, মাথাটা একেবারে হ্যাং করে দিলাম, জাস্ট লিভ। অনুজা আর কোনো কথা না বলে নীরবে ঘর ছেড়ে বেরিয়ে যায়। তার পেছনে রয়ে যায় একরাশ বিরক্তি আর না বলার প্রশ্ন। অনুজা আর কোনো কথা না বলে নীরবে নিজের ঘরে ফিরে আসে। দরজা বন্ধ করতেই যেন ভেতরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যায়। বিছানায় এক কোণে বসে আছে সে। চারপাশে এই অচেনা বাড়ি, এর মানুষজন, তাদের আচরণ, সবকিছু তার মনে অদ্ভুত এক চাপ সৃষ্টি করে। তার চিন্তার ভেতর ভেসে ওঠে নাভিদের মুখ। সঙ্গে সঙ্গে বাবা মায়ের উদ্বিগ্ন মুখখানা অজান্তেই চোখের কোণে জল ওঠে। অন্যদিকে নাভিদ তখনও অজানার কথাই ভাবছিল। তার চারপাশে লোকজন থাকলেও মনটা যেন অন্য কোথাও আটকে আছে। ঠিক সেই সময় তার এক লোক এসে দাঁড়ায়। স্যার, একটা খবর পেয়েছি। নাভিদ চোখ তুলে তাকায়। কি খবর? অনুজা ম্যাডামকে রাস্তার পাশে এক দোকানে নিরাপত্তা ক্যামেরায় ফুটেজে দেখা গেছে তিনি যে যানটিকে উঠেছিলেন তার নম্বরও পাওয়া গেছে। এই কথা শুনে নাভিদের চোখে তীব্রতা জ্বলে ওঠে। তাহলে এখনো দাঁড়িয়ে আছো কেন? গিয়ে খুঁজে বের করো তাকে। আদেশ পেয়ে লোকগুলো দ্রুত সেখান থেকে সরে পড়ে। কিছুক্ষণের মধ্যে নাভিদের ফোন বেজে ওঠে। ফোনে কথা বলার ভঙ্গি দেখে বোঝা যায় ওপাশের মানুষটি তার খুব কাছের কেউ। কণ্ঠ নরম হয়ে আসে তার, চোখে জেগে ওঠে অদ্ভুত এক ধীর প্রত্যয়। সে জানে আর বেশি দেরি নয়, খুব শীঘ্রই সে মানুষের সঙ্গে তার মুখোমুখি দেখা হবে। ভাগ্যের সুতো ধীরে ধীরে টান টান হয়ে উঠেছে। দূরে থাকা দুটি জীবনের মাঝখানে দূরত্ব কমে আসছে নিঃশব্দে। দেখতে দেখতে দুটো দিন কেটে যায়। এই কদিনে অনুজা আর পিতুলের মধ্যে এক ধরনের স্বাভাবিক ঘনিষ্ঠতা তৈরি হয়ে যায়। সম্পর্কটা পুরোপুরি বন্ধুত্ব নয়, আবার শত্রুতাও নয়, এক অদ্ভুত টানাপোড়ে। সুযোগ পেলেই দুজনে একে অপরকে খোঁচা দিতে ছাড়ে না। তবুও কোথাও যেন অদৃশ্য এক টান কাজ করে। এক রাতে খাওয়া দাওয়া শেষ করেও অনুজা নিজের ঘরে বারান্দায় গিয়ে দাঁড়ায়। চারপাশে নীরবতা, আকাশে ইসলাম চাঁদের আলো। ঠিক তখনই পেছন থেকে হঠাৎ একটি হাত এসে তার কোমরে স্পর্শ করে। অনুজা সারা শরীর শিউরিয়ে ওঠে, বুকের ভেতর দম আটকে আছে। সে দ্রুত ঘুরে তাকায়। সামনে পিতল। আপনি কিছু বলার আগেই পিতল হাত তুলে তাকে থামিয়ে দেয়। আজ আমি বলবো, তুমি শুধু শুনবে। প্রথম যেদিন তোমাকে ঘুমন্ত অবস্থায় দেখেছিলাম সেদিন থেকে তুমি আমার চোখে আলাদা হয়ে উঠেছিলে। অজান্তেই তোমাকে ভালো লেগে যায়। বুঝতে না বুঝতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। অনুজা বিস্ময়ে তাকিয়ে থাকে। সত্যি বলেছেন? জানেন, আমারও আপনাকে ভালো লেগেছিল। এই কথা শোনা মাত্রই পিতল এক মুহূর্তে দেরি না করে অনুজাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই তীক্ষ্ণ শব্দে ঘড়ি অ্যালার্ম বেজে ওঠে। তড়ফড়িয়ে অনুজা ঘুম থেকে উঠে বসে। বুকের ভেতর তখনই সেই স্পর্শের অনুভূতি লেগে আছে। একটু আশ্রয় পেলেও মন্দ হতো না, নিজের মনে বলে সে। কিন্তু পরক্ষণে বুক উচকে যায় তার। এসব কি দেখলাম আমি? লোকটা সত্যিই ভীষণ সুদর্শন, কিন্তু তার সঙ্গে আমার কিছু হওয়া কি আদৌ সম্ভব? আমি নিজে থেকে কি কিছু চেষ্টা করব? সবসময় যে ছেলেদেরই আগে ভালোবাসার কথা বলতে হবে এমন তো কোনো নিয়ম নেই। সে নিজেকে সামলে নেয়। স্নান সেরে পিতল আর প্রিয়ার সঙ্গে নাস্তায় বসে। ঠিক এভাবে গড়িয়ে যায়। আরও কয়েকটি দিন পার হয়, কিন্তু অনুজা ধীরে ধীরে বুঝতে পারে পিতলের আচরণের বিশেষ কোনো পরিবর্তন নেই। তার চোখে অনুজার জন্য আলাদা কোনো অনুভূতির ছাপ দেখা যায় না। এক রাতে পিতল বাড়ি ফিরলেও অনুজা কাউকে কিছু না জানিয়ে তার ঘরের দিকে চলে যায়। তাকে দেখে পিতুল বলল, আরে অনুজা, কিছু হয়েছে? হ্যাঁ, অনেক কিছু। আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? একা একা ভালো লাগছে না। প্রিয়া কোথায়? বাইরে গেছে। তুমি যাওনি কেন? এসব জায়গা আমার ভালো লাগে না। পিতুল হালকা হাসে। আমারও না, কিন্তু যেতে তো হয়। যাক, বলো কি কথা? অনুজা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হঠাৎ জিজ্ঞেস করে, আপনার কি কোনো বিশেষ মানুষ আছে? পিতুল একটু বিরক্ত হয়। ভালোবাসা ছাড়া আর কোনো বিষয় নেই নাকি? আচ্ছা থাক,
কথা ঘোরতে সে পিতলের হাতে থাকা বইটির দিকে তাকায়। এটা কিসের বই? মানুষের মন বোঝার বিষয় নিয়ে খেলা। বাহ, এসবও পড়েন, আমি একটু দেখব। আরে বোকা, এটা অন্য ভাষায় উপন্যাস, পড়তে পারবো। অনুজা মুখ বাঁকায়। না থাক, এসব আমার মাথায় ঢোকে না। পিতল মৃদু হেসে ওঠে। অনুজা তখনও বুঝতে পারে না এই হাসির পেছনে দূরত্ব আছে, না ভবিষ্যতের কোনো অদেখা ইশারা। হঠাৎ করেই পিতলের ফোনে কল আসতে শুরু করে। একবার নয়, বারবার। বিরক্ত হয়ে সে একের পর এক কল কেটে দেয়, কিন্তু ফোন থামার কোনো লক্ষণই নেই। শেষমেশ অবস্থি আর বিরক্তি মিশেলে পিতল ফোনটা বন্ধ করে দেয়। তারপর তারপর অনুজার দিকে তাকিয়ে সংক্ষেপে বলে গুড নাইট। আর কিছু বলার সুযোগ না দিয়েই নিজের ঘরের দিকে চলে যায়। অনুযায়ী কিছুই বুঝে উঠতে পারে না, বুকের ভেতরটা হালকা ভারী হয়ে আছে। নিরুপায় মুখে সে নিজের রুমে ফিরে যায়। নাবিদ তার আলিশান রুমে চিন্তিত মুখে বসে আছে। হঠাৎ সে তার লোকজনকে ডেকে পাঠায়, অনুজার বাবা মাকে ছেড়ে দাও, আর ওদের বলে দাও সব টাকা আমি মওকুফ করে দিয়েছি। আর শোনো, এই সপ্তাহের মধ্যেই আমি রওনা হব, সব ব্যবস্থা ঠিকঠাক করে রেখো। ওকে স্যার। লোকজন চলে গেলে নাবিদ ঢুকে পড়ে সেই ঘরে। সেখানে নেহাকে আটকে রাখা হয়েছিল। মেয়েটি সে বলল, একটু পর আমার লোকেরা তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেবে। নেহা মাথা তোলে, চোখ দুটো লাল। আমি কোথায় যাব না? নাবিদ চমকে তাকায়। হোয়াট? কেন? কারণ আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে বিয়ে করতে চাই। এই অনুর থেকে শতগুণ দূর আমি। ওই অনু থেকে শতগুণ সুন্দর আমি। কিসের কমতি? নাবিদের কণ্ঠটা হঠাৎ শক্ত হয়ে ওঠে। বয়স কত একবার দেখেছো? ভালোবাসার বয়স মানে না। আমাকে বিয়ে করে নিন প্লিজ। প্রথম দেখাতেই আপনাকে ভালো লেগে গিয়েছিল। আপু তো অনেক দিন আগেই চলে গেছে, তাহলে আমাকে ভালোবাসতে কি সমস্যা আপনার? নাবিদ দীর্ঘশ্বাস ফেলে। এখনো তুমি বাচ্চা, আবেগের বশে এমন বলছো। পড়াশোনাতেই মন দাও, সেটাই তোমার জন্য ভালো। আর শোনো, আমি অনুজাকেই ভালোবাসি। ওর জন্য আমি সব করতে পারি। বলি সে সেখান থেকে বেরিয়ে যায়। ভেঙে পড়ে নেহা। নিঃশব্দে কাঁদতে থাকে। রাতের আঁধারে জোর করে নেহাকে তার বাড়ি পৌঁছে দেওয়া হয়। রাত তখন গভীর। অনুজা গভীর ঘুমে ডুবে মগ্ন। শালিক কুঞ্জে হঠাৎ অদ্ভুত এক অনুভূতিতে তার ঘুমের পর্দা নড়ে ওঠে, যেন কেউ আছে। অন্ধকার ঘরে একজন মানুষ ঢুকে পড়ে। বোঝা যায় না লোকটি ধীরে ধীরে অনুজার মাথায় হাত বুলিয়ে দেয়। অদ্ভুত এক স্নেহ, আবার একই সাথে শীতল অনুভূতি। তারপর সে বারান্দায় গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। অন্ধকারের সাথে মিশে যায় তার উপস্থিতি। এরপর যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। ও ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।